আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। যে আসাদ সরকারকে হটিয়ে সিরিয়ার ক্ষমতায় এসেছে আহমেদ আল শারার নতুন সরকার, সেই বাশার আল আসাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল রাশিয়া। আসাদের পতনের পর অনেকেই ভেবেছিলেন সিরিয়াতে মস্কোর কর্তৃত্ব ও প্রভাব কিছুই আর অবশিষ্ট থাকবে না, কিন্তু সময়ের সাথে সাথে দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে। আল শারা সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলেছেন। বিশ্লেষকরা বলছেন এই ফোনালাপ রাশিয়ার সাথে সিরিয়ার সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো সিরিয়ার সাথে দূরত্ব কমাতে পারে বলে ধারণা করা হলেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নে তাদের মধ্যে অনীহা দেখা যাচ্ছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি জানিয়েছে রাশিয়া থেকে তারা স্থানীয় মুদ্রার একটা চালান পেয়েছে। বহু বছর ধরেই সিরিয়ান লিরা মূলত রাশিয়াতেই মুদ্রিত হয়ে আসছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তাদের এই ফোনালাপের পর এই পদক্ষেপ নিল রাশিয়া। তবে এটা শুধু লিরা মুদ্রণের বিষয় নয়, বরং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কেমন হতে পারে তারও একটা ইঙ্গিত পাওয়া গেছে এই পদক্ষেপ থেকে। যদিও সংবাদ মাধ্যমে বলা হয়েছে রাশিয়া যে মুদ্রিত লিরা হস্তান্তর করেছে এগুলোর জন্য গেল ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের আগেই সিরিয়ার সাথে চুক্তি হয়েছিল। তারপরও সিরিয়ার নতুন শাসকরা বিভিন্ন আন্তর্জাতিক শক্তির সাথে কী ধরনের লেনদেন করবে তার একটা ইঙ্গিত এই পদক্ষেপের ভেতর দিয়ে বোঝা গেছে। রাশিয়ার মতো দেশের সাথে প্রয়োজনীয় লেনদেন ঠিক রেখেই তারা পশ্চিমাদের বোঝানোর চেষ্টা করবে যাতে সাবেক আসাদ সরকারের উপর আরোপিত নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করে নেয়। সিরিয়াতে ১৩ বছর ধরে যে গৃহযুদ্ধ ছিল ওই সময়টাতে আসাদ সরকারের সবচেয়ে শক্তিশালী সমর্থকদের মধ্যে অন্যতম ছিল রাশিয়া। সেই ২০১৫ সাল থেকে আসাদ সরকারকে সামরিকভাবে সহায়তা দিয়ে আসছে মস্কো। গেল ডিসেম্বরে আসাদ সরকার পতনের পর আসাদ আর তার পরিবারের সদস্যদের এই মস্কোয় আশ্রয় দিয়েছে। সিরিয়ার উপর পশ্চিমাদের, বিশেষ করে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা এখনও জারি আছে। এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ও তাদের মতো অন্যান্য প্রতিপক্ষ দেশগুলো স্বাভাবিকভাবেই দামেস্কের নতুন প্রশাসনের সাথে অংশীদারিত্ব গড়ে তোলার চেষ্টা করবে। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো ডিসেম্বরে প্রথম যখন আসাদ সরকারকে উৎখাত করল তখন অনেকেই মনে করেছিল এই মুহূর্ত থেকে সিরিয়াতে রাশিয়ার উপস্থিতি ও প্রভাব কার্যত শেষ হয়ে গেল, কিন্তু বাস্তবে সেটা ঘটেনি। বরং আল শারা এবং তার গ্রুপ হায়াত তাহরির আল শাম বা HTS তাদের প্রধান শত্রু বাশার আল আসাদের অন্যতম পৃষ্ঠপোষক রাশিয়ার ব্যাপারে অনেকটা সমঝোতামূলক কৌশল গ্রহণ করেছে। সিরিয়ার অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞ জিহাদ ইয়াজিগি বলেছেন, আমরা দেখেছি আল শারা কিভাবে মস্কোর সাথে সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করছেন। অনেক মানুষই তার এই কৌশলে বেশ বিস্মিত হয়েছেন। বহু দশক ধরে রাশিয়া সিরিয়াতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। তারা এই দেশে যে সামরিক ঘাঁটিগুলো গড়ে তুলেছিল সেগুলো নিয়ন্ত্রণ ধরে রাখার আগ্রহ এখনও তাদের আছে। উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর সাথেও শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছে রাশিয়া। তুরস্কের সাথে মস্কোর সম্পর্কে উঠানামা থাকলেও সেই সম্পর্ক তারা টিকিয়ে রেখেছে। সিরিয়ার ভবিষ্যতের জন্য এই দেশগুলোর ভূমিকাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন সিরিয়ার নতুন নেতারা। ইয়াজিগি বলেন, সিরিয়া রাশিয়া সম্পর্কের পেছনে আরেকটি বাস্তবতা রয়েছে, সেটা অগ্রাহ্য করার উপায় নেই। সেটা হলো সিরিয়ার সেনাবাহিনী মূলত রাশিয়ার অস্ত্রশস্ত্রে সজ্জিত। এই ধরনের অনেকগুলো ইস্যু রয়েছে যেগুলোর কারণে সিরিয়ার কর্তৃপক্ষ রাশিয়ার সাথে ভালো সম্পর্ক ধরে রাখার চেষ্টা করছে। আসাদ সরকারের পতনকে বহু পশ্চিমা দেশ স্বাগত জানিয়েছে, এমনকি অনেক দেশে সেটাকে উদযাপনও করা হয়েছে। কিন্তু যখনই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয় এসেছে তখন তাদের মধ্যে অনীহা ও সিদ্ধান্তহীনতা দেখা গেছে। অথচ
ক্ষমতার উপর বহিষ্কৃত প্রেসিডেন্ট আসাদের কর্তৃত্ব যাতে শিথিল করা যায় সেজন্যই মূলত সিরিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল পশ্চিমারা। বহু বছরের যুদ্ধে সিরিয়ার অর্থনীতি কার্যত বিপর্যস্ত হয়ে গেছে। পশ্চিমাদের চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞার কারণে অর্থনীতির অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠেছে। এই নিষেধাজ্ঞার কারণে সিরিয়াতে বাইরের কোনো দেশের বিনিয়োগ বা জরুরি পুনর্গঠনের যে কোনো প্রচেষ্টায় কার্যত অসম্ভব হয়ে গেছে। আসাদ সরকারের অধীনে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল সেগুলো প্রথম জনসম্মুখে ফাঁস করেছিলেন ফরিদ আল মাহদান। তার দেয়া তথ্যের ভিত্তিতে মূলত সিরিয়া সরকারের উপর ইউএস সিজার অ্যাক্টের অধীনে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই আল মাহদানও এখন আহ্বান জানিয়েছেন যাতে সিরিয়ার উপর এই নিষেধাজ্ঞার নীতি তুলে নেওয়া হয়। ইউরোপের কিছু দেশ অবশ্য আশার আলো দেখাচ্ছে। তারা ইঙ্গিত দিয়েছে তাদের দিক থেকে শিগগিরই হয়তো নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। ফ্রান্স এমনকি সম্প্রতি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছে। সিরিয়াকে সহায়তার বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে তারা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এমনকি প্রেসিডেন্ট আল শারাকে তার দেশে সফরের আমন্ত্রণও জানিয়েছেন। শিগগিরই এই সফর অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয়দের এই আগ্রহ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের দিক থেকে ঠিক সে ধরনের আগ্রহ এখন পর্যন্ত দেখা যায়নি। ওয়াশিংটন সাময়িক কিছু ত্রাণ সামগ্রী পাঠিয়েছে মাত্র। সিরিয়া সরকারের সাথে জ্বালানি বিক্রি সহ সীমিত পরিসরে কিছু লেনদেনের অনুমোদন দিয়েছে তারা। কিন্তু বড় ধরনের যেসব নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে সেগুলো প্রত্যাহারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি। মার্কিন সন্ত্রাস বিরোধী কার্যক্রমের ডিরেক্টর সেবাস্তিয়ান গোরকাকে আল শারার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। আল শারা তার অতীতের আল কায়দাপন্থী অবস্থা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন, এমনকি আসাদ সরকারের পতনেরও অনেক আগে। কিন্তু শারা আসলেই ভেতর থেকে বদলেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ পোষণ করেছেন গোরকা। আমেরিকা সিরিয়ার উপর থেকে শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি বলেন, আমার মনে হয় সিরিয়ানদের উপরে চাপ দেওয়ার জন্য এই নিষেধাজ্ঞাকে তারা প্রেসার কার্ড হিসেবে ব্যবহার করতে চায়। এই বিষয়ে সুদানের কথা মনে করিয়ে দেন ইয়াজিগি। সুদানকে একসময় সন্ত্রাসের পৃষ্ঠপোষক ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে 2020 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয় খার্তুম। এরপরই কেবল তাদেরকে দেয়া তকমা প্রত্যাহার করে ওয়াশিংটন। ইয়াজিকি বলেন, আমি জানি না সিরিয়ার উপরও একই ধরনের শর্ত আরোপ করা হবে কিনা, কারণ সিরীয়দের পক্ষে ইসরায়েলকে স্বীকৃতি দেয়া অনেক বেশি কঠিন ও সমস্যাদায়ক। রাজনৈতিকভাবে এটাকে আসলে অসম্ভবই বলা যায়। বিশেষজ্ঞরা মনে করছেন এই কারণেই মূলত সিরিয়া খুব সতর্কভাবে পা ফেলছে। শুধু পশ্চিমা বলয়ে আটকে না থেকে বিভিন্ন পক্ষ ও শক্তির জন্য দরজা খোলা রাখার চেষ্টা করছে তারা। ইয়াজিকি বলেন, সিরিয়ার নেতাদেরকে মনে রাখতে হবে যে সামনে এগিয়ে যেতে হলে তাদেরকে বিভিন্ন বিকল্প বিদেশি মিত্র দরকার পড়বে। অন্যভাবে বলা যায়, এমন কোনো বড় শক্তিকে দূরে সরিয়ে রাখা যাবে না যারা অখুশি হলে সিরিয়াকেই শেষ পর্যন্ত ভুগতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।